নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই নজর রাখবো পাসপোর্ট স্টোরির দিকে, কেননা শেষ কয়েকদিন ধরে বিভিন্ন অনুপ্রবেশকারী যারা গ্রেফতার হয়েছে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে ভুয়ো পাসপোর্টের খবর সামনে এসছে। এবার যেটা দেখা যাচ্ছে, বিদেশ মন্ত্রকের যে নিয়ম রয়েছে সেই নিয়মেই কোথাও রয়েছে গলদ। নিয়মের ফাঁক গলেই চলছে পাসপোর্ট জালিয়াতি। নথি যাচাইয়ের নিয়ম বদলের আর্জি কলকাতা পুলিশের। এ নিয়ে বিদেশ মন্ত্রকে চিঠি দিয়েছে লালবাজার। বিদেশ মন্ত্রকের নিয়ম না থাকলেও পুলিশ সুপাররা এবার থেকে পাসপোর্ট ভেরিফিকেশনে নজরদারি করবেন, জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। পাসপোর্ট জালিয়াতিতে একের পর এক গ্রেফতার। জাল নথি দিয়ে আসল পাসপোর্ট, এটা হচ্ছে কিভাবে? রাজ্যের পুলিশের মতে বিদেশ মন্ত্রকের নিয়মেই রয়েছে গলতি। আইনের ফাঁক গলেই হচ্ছে পাসপোর্ট জালিয়াতি। তাই পাসপোর্টের নথি যাচাইয়ের নিয়মে বদল চায় কলকাতা পুলিশ। এর জন্য বিদেশ মন্ত্রককে চিঠিও দিয়েছে লালবাজার। This office memorandum of the MEA about the passport puts very little thing on a police, that police authorities are not required to verify the identity of the applicant in the PVR. The police authorities are not required to verify the address of the applicant. We have written to them, we are actively pursuing that this needs to change. We have suggested a new system. অনলাইনে পাসপোর্টের আবেদন, তারপর পাসপোর্ট সেবা কেন্দ্র বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে নথি জমা, তারপর পুলিশ ভেরিফিকেশন। বিদেশ মন্ত্রকের নিয়ম অনুসারে পাসপোর্টের আবেদনকারী ভারতীয় নাগরিক কিনা সেটা পুলিশ দেখবে, আর দেখবে ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। অর্থাৎ আবেদনকারীর নাগরিকত্বের নথি জাল কিনা সেটা খতিয়ে দেখার দায়িত্ব পুলিশের নয়। আবেদনের সময়ই এই বিষয়টি দেখবে পাসপোর্ট সেবা কেন্দ্র বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র। This office memorandum of the MEA about the passport puts very little thing on a police. We have written to them, we are actively pursuing that this needs to change. We have suggested a new system. We are changing it from now on so that people are not able to misuse the system. সহজে এবং দ্রুত যাতে পাসপোর্ট পাওয়া যায় তার জন্য বেশ কিছু নিয়ম শিথিল করেছে বিদেশ মন্ত্রক। সেই সুযোগেই জালিয়াতি, যা রুখতে এবার কড়া রাজ্য পুলিশ। বিদেশ মন্ত্রকের নিয়মে না থাকলেও পাসপোর্টের নথি যাচাইয়ে এবার নজরদারি করবেন পুলিশ সুপাররা। We are changing the whole dynamics of this passport business. The SPs would personally look into the kind of verifications being done, and deputy commissioners in the state. We are ensuring that at the police station, at the local level, it's not only the DIB which does the verification. There will be a bigger role being envisaged for the local police station also, and the senior officers also. We have actively pointed out the issues with the software of the passport. There is a issue with the distribution of passport through postal systems. We are strengthening with other agencies. We are trying to strengthen the system. News 18 Bangla. অস্থির বাংলাদেশ, এপারে বাড়ছে জঙ্গি অনুপ্রবেশ। বাংলাদেশের পরিস্থিতির সুযোগ নিয়ে এই বাংলায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এ নিয়ে উদ্বিগ্ন রাজ্যের গোয়েন্দারা। গত অগাস্টে বাংলাদেশে পালাবদল, তারপর থেকে চলছে অশান্তি। বাংলাদেশের অস্থিরতার সুযোগে ভারতের নাশকতার ছক কষছে বিভিন্ন জঙ্গি সংগঠন। এই সুযোগে পশ্চিমবঙ্গ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে উদ্বেগে রাজ্যের গোয়েন্দারা। তাদের আশঙ্কা, এতে পশ্চিমবঙ্গের সম্প্রীতি নষ্ট হতে পারে, বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিতে পারে। The situation in the neighboring country is fragile. We don't want people to use it as a stick to create issues and problems here, including communal harmony. বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করতে হলে পশ্চিমবঙ্গকেই মূলত বেছে নেওয়া হয়। এর কারণ ভৌগোলিক। বাংলাদেশের একদম গায়ে পশ্চিমবঙ্গ, সীমান্তের বহু জায়গায় কাঁটাতারের বেড়া নেই। এই সুযোগেই ভারতে অনুপ্রবেশ। more than 2000 কিলোমিটার শুধু বাংলাদেশের সাথে আছে। অবভিয়াসলি একটা যদি বর্ডার কান্ট্রিতে ভোলাটিলিটি আছে, তাই জন্য এনিথিং দ্যাট ইজ হ্যাপেনিং দেয়ার হ্যাজ এ ইম্প্যাক্ট ইন বেঙ্গল। নিজেদের খুব বেশিভাবে প্রস্তুত রেখেছি, নিজেকে খুব বেশি অ্যালার্ট কন্ডিশন রাখা আছে। সাম পিপল মে হ্যাভ বিন রিলিজ দেয়ার who are not desirable elements, so that they are not able to come to this our part, effect on our national security or communal harmony in the state. বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে তো চিন্তা আছেই। পশ্চিমবঙ্গ পুলিশের উদ্বেগ রয়েছে এই বাংলার বিচ্ছিন্নতাবাদী সংগঠন নিয়েও। যেমন নিষিদ্ধ সংগঠন কেএলও, এই কেএলওর মাথা জীবন সিং একসময় বাংলাদেশে ছিল।
বিভিন্ন সময়ে সে বাংলা বিরোধী মন্তব্য করেছে। আবার এই জীবন সিংই অসম সরকারের মাধ্যমে কেন্দ্রকে শান্তি প্রস্তাব দিয়েছিল। গত কয়েক মাসে পরিস্থিতি বদলেছে। পড়শি বাংলাদেশ এখন অশান্ত, জঙ্গিরা পশ্চিমবঙ্গকে টার্গেট করছে। এই সুযোগে জীবন সিংও ফের আসরে। তার দাবি, কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনরুদ্ধারে শেষ পর্যন্ত লড়াই করব। কারো কাছে মাথা নত করব না, কারোর সঙ্গে আপোষ করব না। জীবন সিং এর আপনার ভিডিও দেখেছেন, উই অল নো যে এখন জীবন সিং কোথায় আছে, কি করছে, কি আছে, তো কি করে ভিডিও বার করছে। দিস আর রিলেটেড টু সিকিউরিটি অফ দি স্টেট, কে বেঙ্গলে এই করবো, বেঙ্গলে ওই করবো, তো অবভিয়াসলি আর সিকিউরিটি ইজ অলসো ইকুয়ালি থ্রেটেন্ড। নিউজ 18 বাংলা। বাংলাদেশ অশান্ত, সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ফের সুর চড়াচ্ছে বিচ্ছিন্নতাবাদী কেএলও। নিষিদ্ধ সংগঠন কেএলওর মাথা জীবন সিং এর মুখে আবারও বাংলা ভাগের হুমকি। এ নিয়ে এ রাজ্যে রাজনীতিরও হাওয়া গরম। কোনো অবস্থাতেই বাংলার মানুষ এই ধরনের বিচ্ছিন্নতাবাদী বা বিচ্ছিন্নতাকামী আপত্তিকর বক্তব্য তারা কোনো অবস্থায় সমর্থন করেন না। কিন্তু এদের পেছনে নানা ধরনের বঙ্গবিরোধী দল, বঙ্গবিরোধী শক্তি তারা আছে। এই মুহূর্তে আমরা একটু বাংলাদেশের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত আছি। তার মধ্যে যদি জীবন সিং আমার যোগ দেয়, তাহলে তার প্রতিও মানুষ ক্ষুব্ধ হবে। অস্থির বাংলাদেশ আজ পড়েছে পশ্চিমবঙ্গেও। এরই মাঝে রাজ্যভাগের হুমকি। ফের পৃথক রাজ্যের দাবিতে সরব নিষিদ্ধ সংগঠন কেএলওর প্রধান জীবন সিং। তার হুঙ্কার, কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনরুদ্ধার করার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। কোনো পরিস্থিতিতে কারো কাছে মাথা নত করব না, কারো সঙ্গে আপোষ করব না। এই জীবন সিং এক সময় অসম সরকারের সহযোগিতায় কেন্দ্রের কাছে শান্তি প্রস্তাব দেয়। সেই অসমের এসটিএফ সম্প্রতি দেশের নানা প্রান্ত থেকে আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ থেকেও একাধিক জঙ্গি জালে। এছাড়া সম্প্রতি ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয় কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে। This person who was from Srinagar, he was being tracked for a couple of days before we decided to call the Jammu Kashmir police and hand him over. আমি আগে থেকে বলে দিলাম না আমরা জম্মু কাশ্মীরকে আমরা এটা স্লিপার সেলকে ট্র্যাক করছি, ও থাকতো ওখানে। It has to be done silently, it has to be done calmly and it has to be done effectively. যারা আসাম যে এটা ওয়ার্ক করলে গেল, ওটা আপনি যদি ভালো করে যারা ফলো করেছেন বা জিনিসটা করেছেন, ইটস আ টোটালি হারমোনিয়াস একটা কোঅর্ডিনেটেড ওয়ার্ক বিটুইন সো মেনি এজেন্সিজ। তারা কিভাবে ধরা পড়েছে সেটা আপনার, যার মধ্যে এসটিএফ ইনভলভ ছিল, ডিস্ট্রিক্ট পুলিশ ইনভলভ ছিল, থানা পুলিশ ইনভলভ ছিল। ওরা তো জাস্ট একটা ইনফরমেশন নিয়ে দ্যাট ইজ অল। এ না যে ওর কত রোল, আমাদের কত রোল, কার অর্গানাইজেশন, ইজ বেসিক্যালি এ কোঅর্ডিনেটেড এফার্ট। বাংলাদেশের অস্থিরতা, একে কাজে লাগানোর চেষ্টা করছে জঙ্গিরা, চেষ্টা করছে সীমান্ত পেরিয়ে হামলা চালানোর। বসে নেই জীবন সিংও, আবারও তার মুখে বাংলা ভাগের হুমকি। কোনো অবস্থাতেই বাংলার মানুষ এই ধরনের বিচ্ছিন্নতাবাদী বা বিচ্ছিন্নতাকামী আপত্তিকর বক্তব্য তারা কোনো অবস্থায় সমর্থন করেন না। কিন্তু এদের পেছনে নানা ধরনের বঙ্গবিরোধী দল, বঙ্গবিরোধী শক্তি তারা আছে। একটা সময় যখন ওইসব এলাকায় উন্নয়ন কম ছিল, পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার প্রশাসনিক বৈঠক করা, বিভিন্ন স্কিমে উন্নয়ন করা, মানুষ সেই উন্নয়নটা দেখতে পাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী সরকারের সদিচ্ছাটা দেখতে পাচ্ছেন। ফলে সেইটাকে ডিস্টার্ব করার জন্য যে কাউকে সামনে রেখে অন্য কোনো শক্তি এই ধরনের কাজকর্ম কিছু করে থাকে, মানুষ এগুলো প্রত্যাখ্যান করবেন। দেখি, ভারত সরকারের মূল লক্ষ্যই হলো শান্তি স্থাপন করা। যদি জীবন সিং এর এই ঘটনার মধ্যে কিছুটা প্রভাব বা তার কিছুটা বাংলার সঙ্গে সম্পর্কিত আছে, তো সেখানেও আমাদের লক্ষ্য হচ্ছে শান্তি স্থাপনের চেষ্টা। কিন্তু কোনো দেশবিরোধী কার্যকলাপ, কোনো বিচ্ছিন্নতাবাদ বা কোনো রাষ্ট্রদ্রোহিতাকে বা কোনোভাবে বাংলার ওপরে, বাংলার স্বার্থে কোনো যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কেন্দ্রীয় সরকার চুপ করে থাকবে না। এই মুহূর্তে আমরা একটু বাংলাদেশের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত আছি। তার মধ্যে যদি জীবন সিং আমার যোগ দেয়, তাহলে তার প্রতিও মানুষ ক্ষুব্ধ হবে। তবে আমরা চাই সবাই শান্তিতে থাকুন। কোনো জনগোষ্ঠীকে, কোনো উপজাতিকে আমরা বিচ্ছিন্ন করতে চাই না। আমরা সকলকে মূল জাতীয় জনজীবনের স্রোতে ফেরাতে চাই, এটাই আমাদের লক্ষ্য। নিউজ 18 বাংলা। পাসপোর্ট জালিয়াতির মাস্টারমাইন্ড এবার পুলিশের জালে। গাইঘাটা থেকে পাকড়াও মনোজ গুপ্তা। পুলিশের দাবি, ট্রাভেলসের ব্যবসার আড়ালে চলত পাসপোর্ট জালিয়াতি এবং এর মাধ্যমে মানুষ পাচার। বেহালায় অফিস খুলে 10 বছর ধরে মনোজের এই বেআইনি কারবার চলছিল বলে জানতে পেরেছে পুলিশ।
পাসপোর্ট জালিয়াতিতে পরপর গ্রেপ্তার। এবার উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে গ্রেপ্তার মনোজ গুপ্তা। তার বাড়ি বেহালার শখের বাজারে। পুলিশ সূত্রে দাবি এই মনোজই পাসপোর্ট চক্রের মাথা। মনোজের হয়েই কাজ করত সমরেশ বিশ্বাস। সমরেশ মুক্তারকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি ট্রাভেলসের ব্যবসার আড়ালে চলত পাসপোর্ট জালিয়াতি। এর মাধ্যমেই মানুষ পাচার করা হতো। অভিযোগ 10 বছরের বেশি সময় ধরে বেআইনি কারবার মনোজের। ভুয়ো নথিতে পাসপোর্ট বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা নিত। প্রথমে ভুয়ো নথি তৈরি করা, তারপর সেই নথি দিয়ে পাসপোর্ট। এখানেই শেষ নয়, এরপর মানুষ পাচার। সবই করত মনোজ গুপ্তা বেহালার শখের বাজারের অফিসে বসে। অভিযোগ 100-র বেশি বাংলাদেশিকে নিজের ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিদেশে পাঠিয়েছে মনোজ। এর মধ্যে বাংলাদেশি মহিলাও আছেন। এসবই হতো প্যাকেজ সিস্টেমে। প্রথমে সীমান্ত পার করিয়ে এপারে থাকার ব্যবস্থা করে দেওয়া হতো। এরপর ভুয়ো নথি দিয়ে ভুয়ো পরিচয়পত্র দিয়েই তৈরি হতো পাসপোর্ট। এরপর নিজের ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা বের করিয়ে বাংলাদেশি নাগরিকদের ইউরোপের নানা দেশে পাঠানোর ব্যবস্থা করে দিত মনোজ। মতিলাল গুপ্তা রোডের এই অ্যাড্রেসেই চলতো ট্রাভেল এজেন্সি, আর সেই ট্রাভেল এজেন্সি থেকে মনোজ গুপ্তা তার কাজ অপারেট করতেন। পাসপোর্টের ভিত্তিতে মোটা টাকার বিনিময়ে অন্যান্য দেশে ভারতীয় নাগরিক হিসেবে সফর করার সুযোগ পেতেন সেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। মনোজের ট্রাভেল এজেন্সির অফিসে এখন তালা। বেহালার শখের বাজারে যে বিল্ডিং এ ট্রাভেল এজেন্সির অফিস, তারই একতলায় মনোজের রেস্তোরাঁ। সেটিও এখন তদন্তকারীদের নজরে। সেরকম না, মোটামুটি ছিল। পুজোর সময় ভিড় হতো, কালকে থেকে বন্ধ আছে। তার আগে অবধি খুলেছে? আগে খোলা ছিল। শখের বাজারের সুকান্ত সরণিতে মনোজের বাড়ি। মনোজের মা ও স্থানীয়দের দাবি দিন 15 আগে শেষবার মনোজ এই বাড়িতে আসে। আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কেউ নেই বাবা, আমি মিথ্যে কথা বলবো না। আজকে 15-20 দিন হয়ে গেছে, সব চলে গেছে। তার মতন আসতেন, খুবই কম আসতেন। বাজার ওখানে নাকি হোটেল ছিল। পুলিশ জানতে পেরেছে পাসপোর্ট জালিয়াতিতে কয়েকজন গ্রেপ্তার হতেই গা ঢাকা দেয় মনোজ। প্রায় 1 মাস গা ঢাকা দিয়েছিল। 2 দিন আগে গাইঘাটার চাঁদপাড়ায় বন্ধুর দিদির ভাড়া বাড়িতে আশ্রয় নেয়। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে এই গাইঘাটা থেকেই গ্রেপ্তার করে পুলিশ। আমাদের রিলেটিভ আছে, উনি বলল 2 দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, 2 দিন পরে চলে যাবে। আজকে সন্ধ্যাবেলায় উনি চলে যাওয়ার কথা। আপনি কি চেনেন নয়? না স্যার, আমি চিনি না। মনোজ গুপ্তাকে এখান থেকে নিয়ে গেছে, তাই তো? এর আগে বেহালারি পর্ণশ্রী থেকে দীপঙ্কর দাসকে গ্রেপ্তার করে পুলিশ। এই দীপঙ্কর মনোজ গুপ্তারই অফিসে কাজ করত। অভিযোগ দীপঙ্করকে দিয়ে ভুয়ো নথি তৈরি করাতো মনোজ। নিউজ 18 বাংলা। বাংলাদেশের খবরে নজর রাখবো। বাংলাদেশে ফের শাসক শিবিরে অশান্তি। এবার জামাত আর বিএনপির দ্বন্দ্ব প্রকাশ্যে। ইউনূস সরকারের গুণগান গায় জামাত, সেই জামাতের সমালোচনায় সরব বিএনপির শীর্ষ নেতা। রবিবার ঢাকার সভা থেকে জামাতকে এক হাত নেন রুহুল রিজভী। শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কলঙ্করে পঞ্চে করার চেষ্টা করে বিএনপির নামে। খুব নীরবে নিভৃতে সবকিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর 5ই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে। ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনারা 71-এর বিরোধিতা করেছেন। 71-এর গৌরব, 90-এর গৌরব, এই গৌরব বিএনপি। সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আঘাত করে সেদিন জাননি এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে, কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি। তার নেত্রী বলেছিলেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের অধীনে কোনো নির্বাচন করবো না, স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করবো।